আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘরের অন্যান্য কাজকর্ম শেষ করে ডাইনিং টেবিলটা ক্লিন করতে চলে আসছি। ডাইনিং টেবিলের ক্লিনারের স্প্রের মুখটা মনে হয় নষ্ট হয়ে গেছে, স্প্রেটা আসতেছে না। তারপরে যতটুকু আসছে ততটুকু দিয়ে আমি টেবিলটা ক্লিন করতেছি। টেবিলটা দুপুরের খাওয়া দাওয়ার আগে ক্লিন করে নিলে কাজের সুবিধা হয়, সেই জন্য দুপুরে খাওয়া দাওয়ার আগে ডাইনিং টেবিলটা ক্লিন করে রাখতেছি। রান্না টান্না করে খাবারটা বেড়ে তাড়াতাড়ি করে দেওয়া যায়। ডাইনিং টেবিলের নিচে আমার একটু ধুলাবালি আছে, সেই জন্য আমি আমাদের যে সিলিং পরিষ্কার করার যে স্টিকটা আছে, এই স্টিকটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওইদিকে হাত যায় না, তারপরে এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতেছি। পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন বা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশেই আছেন, আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর দোয়া ও ভালোবাসা। আর যারা আমাকে নতুন দেখছেন, আজই আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার ডাইনিং টেবিলটাকে দেখতে চেয়েছিলেন, তা আজকে আমি ডাইনিং টেবিলটাকে একটু ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডাইনিং টেবিলটাকে প্রতিদিনই মুছি নিই, যখনই সময় পাই, ধুলাবালি পড়ে, সেই জন্য মুছে দিতে হয়। তো ডাইনিং টেবিলটা ক্লিন করা শেষ, এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে প্রতিদিনই চুলাটাও মুছতে হয় রান্না শেষ করে। আজকে রান্না শুরু করার আগেই চুলাটা মুছে নিচ্ছি। গতকালকে অনেক রান্নাবান্না ছিল, সেই জন্য চুলাটা ময়লা হয়েছে। তো রান্নার আগেই চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না শেষ করে আর একটু অল্প মোছা দিলেই হয়ে যাবে, সেই জন্য চুলাটাকে ভালো মতো ক্লিন করে তারপর রান্নাটা শুরু করব। সব সময় তো সময় সুযোগ হয়ে ওঠে না, যখনই সময় পাই তখনই ক্লিন করার চেষ্টা করি। ছোট দিন, রান্না করতে গেলে ক্লিন করা হয় না, ক্লিন করতে গেলে রান্না হয় না। তো তাড়াহুড়া করে ক্লিন করে নিচ্ছি, রান্নাটাও করতে হবে। তো কি দিয়ে কি রান্না করব সেটাও ভাবতেছি। তা আজকে অল্প স্বল্পই রান্না করব, সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না। তো এদিকে চিংড়ি মাছ ভিজিয়েছিলাম, চিংড়ি মাছটা বেছে টেছে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছটা অনেক ছোট ছিল, আর চিংড়ি মাছ থেকে এই যে এই ময়লাগুলো বের হয়েছে, সাথে ছিল ছোট কাঁকড়াগুলোকে আমি বেছে আলাদা করে নিয়েছি। এখন চিংড়িটা দিয়ে মজার একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিংড়ির বড়া। চিংড়ি মাছটাকে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে, তা আমি পাটায় পেস্ট করে নিয়েছি। চিংড়ির বড়াটা বানানোর জন্য দিয়ে দিলাম রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের চাহিদা মতো বুঝে দিবেন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, লবণটাও বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিব বেসনের গুঁড়াটা এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর দিব চাউলের গুঁড়াটাও 2 টেবিল চামচ, পরিমাণ বুঝে দিতে হবে চাউলের গুঁড়াটা দিলে চিংড়ির বড়াটা মচমচে হয়, সেই জন্য এখানে আমি চাউলের গুঁড়া আর বেসনের পাউডার ব্যবহার করেছি। তারপর পেস্টটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ির বড়াটাতে পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো হয়। তো পেঁয়াজ বাটাটা তো ছিল না, সেই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজ কুচি দিয়ে এখন পেস্টটাকে ভালো মতো মেখে নিচ্ছি। তারপর কড়াইতে দিব। চুলায় একটি তেলের কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে শেপে আমরা ডালের বড়া বানাই সেই শেপেই আমি চিংড়ির বড়াগুলোকে দিচ্ছি কড়াইতে। ইচ্ছে করলে একটু বড় দেওয়া যায়, আবার ছোটও দেওয়া যায়। তা এখন বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু সোনালি হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। আস্তে আস্তে উল্টাতে হবে যাতে করে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়, কারণ যেহেতু নরম। চিংড়ির বড়াগুলো কড়াইতে দেওয়া শেষ। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিয়েছি। আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে চিংড়ি মাছের বড়া। চিংড়ির বড়াটা আমার ডান। আপনারা তো দেখতেই পাচ্ছেন চিংড়ির বড়াটা খালি খালিও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। তো এদিকে বাচ্চাদের জন্য আমি রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি। কয়েকটা রোস্ট বানাবো, সেজন্য। বাচ্চারা তো মুরগি বেশি পছন্দ করে, সেজন্য আজকে মুরগির মাংস রান্না করি নাই, রোস্ট রান্না করব। তো এখানে একটা পাকিস্তানি কক মুরগি নিয়ে নিয়েছি, আর এ সাইডে চুলাতে আমি পোলাও বসিয়ে দিয়েছি। এক চুলায় আমি পোলাও রান্না করছি আর এক চুলায় রোস্ট। রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। পোলাওটা হয়ে যাচ্ছে আর আরেক পাশে রোস্টের জন্য মুরগির মাংস আগে থেকে ভেজে নিয়েছিলাম। রোস্টের জন্য আমি সব ঘরে যে মশলা ছিল সব দিয়ে দিয়েছি, আর রাঁধুনি মশলাটা দেওয়া হয় নাই। প্যাকেটের মশলাটা এখানে দিব। রোস্টটা প্রায় হয়ে গেছে। টক দই দিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম। রোস্টটা হয়ে যাচ্ছে আর পোলাওটাও হয়ে যাচ্ছে। দুপুরের রান্না বান্নাতে আছে রোস্ট, পোলাও আর চিংড়ির বড়া আর বেগুন ভাজি। এখন পোলাওতে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আজকের মতো আমার রান্না বান্না শেষ। রোস্টও হয়ে গেছে আর পোলাও হয়ে গেছে। তো টেবিলে নিয়ে আসছি। এখন খাওয়া দাওয়ার পালা। বেশি রোস্ট রান্না করি নাই, অল্প একটু রান্না করেছি। আর এদিকে বেগুন ভাজি আর এদিকে পোলাও। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। আর চিংড়ির বড়াটা তো দেখেছেন, চিংড়ির বড়াটা কয়েকটা আছে, বাকিগুলা শুধু শুধু খেয়ে শেষ হয়ে গেছে। আজকের মতো এই ছোটখাটো আয়োজন দুপুরের। দুপুরে কি কি রান্না করেছি তা তো দেখতেই পেয়েছেন। তো বিকালবেলা আমি পিঠা বানানোর ইচ্ছা আছে, যদি সম্ভব হয় পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ওর বাবা বলতেছিল সেমাই পিঠা বানাতে। সেমাই পিঠা বা ছড়ি পিঠা, সোয়াই পিঠা, যে পিঠাই বলেন না কেন। এখন ডোটা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ডোটা তো আমি আগেই বানিয়ে নিয়েছি, এখন পিঠাগুলা বানাচ্ছি। পিঠাগুলা বানানোর সময় পিড়াতে ডলে ডলে বানাতে হয়। এখন পিড়াতে ডলে ডলে বানাতে গিয়ে হাতে লেগে যাচ্ছিল, সেই জন্য হাত দিয়ে অল্প অল্প ডো নিয়ে বানাচ্ছি। আর এই পিঠাগুলো গ্রামে যখন বানাইতো আমার মা চাচিরা, তখন অনেকেই মিলেমিশে বানাইতো। আর শহরের বাড়িতে তো লোক নেই, এখন কোথায় পাওয়া যাবে লোক। পিঠাগুলা আমি আর ওর বাবা মিলেই বানাচ্ছি, দুইজনেই পিঠাগুলা বানিয়ে নিলাম। এখন একটা হাঁড়িতে দুধ, নারিকেল আর গুড় দিয়ে জাল করে নিচ্ছি। নারিকেলটা আগে থেকেই কুচি করে ছিল বক্সে, সেটা দিয়ে দিলাম। আর গুড়ও নিয়ে আসছিল অনেক দিন আগে, তো গুড়টা দিয়ে দিলাম। পরিমাণ মতো গুড় দিয়েছি আর তেজপাতা, দারচিনি দিয়ে জাল করতেছি। জাল করার পর যখন রসটা একটু ঘন হয়ে আসছে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আস্তে আস্তে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নাড়াচাড়া একটু আলতোভাবে করতে হবে। আর রসটা যাতে বেশি ঘন না হয় আর বেশি পাতলাও না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। পিঠাগুলি হাঁড়িতে দেওয়ার পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে পিঠাটা নামিয়ে নিতে হবে। তো পিঠাটা আমার বানানো শেষ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।